হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। মিশন ডাব্লিউপি এবং কেপি 2024কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস ক্লাসটি শুরু হয়েছে, তার আজ 8 নম্বর প্র্যাকটিস ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারেই নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটি, আমাদের পাঁচের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে। এছাড়াও তোমরা যারা পুরনো, তারা অবশ্যই আমাদের এই প্র্যাকটিস ক্লাসটি দেখো এবং দেখে বন্ধুদের মাঝে শেয়ার করো। ঠিক আছে? তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আমাদের প্র্যাকটিস ক্লাসটি আমরা শুরু করি। কি রয়েছে দেখো, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? এটি ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমিনারিতে 2018 সালে এসেছে। দেখো অপশনগুলো: আং সান সুকি, রবীন্দ্রনাথ ঠাকুর, ইউসুফজাই, মালালা, সিভি রমন। তো আমাদের কি বলছে এখানে, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? তো দেখো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর সবার প্রথম আমাদের এশিয়ার মধ্যে সবার প্রথম কি পেয়েছেন? নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়াও দেখো কি রয়েছে, ভারতের কয়েকজন নোবেল পুরস্কার জয়ী। তার আগে আমি বলে দিই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। ঠিক আছে? তো দেখো কিছু গুরুত্বপূর্ণ কি রেখেছি আমরা, নোবেল পুরস্কার জয়ীদের নাম রেখেছি আমরা। দেখে নাও কি রয়েছে, যেমন হচ্ছে ভারতের কয়েকজন নোবেল পুরস্কার জয়ী, যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সবার প্রথম যিনি পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে সাহিত্যের মধ্যে পেয়েছিলেন। ঠিক আছে? সিভি রমন 1930 খ্রিস্টাব্দে পেয়েছিলেন পদার্থবিদ্যায়। হরগোবিন্দ খোরানা, কি নাম? হরগোবিন্দ খোরানা 1968 খ্রিস্টাব্দে পেয়েছিলেন মেডিসিনের জন্য। মাদার টেরেসা আছে 1979 খ্রিস্টাব্দে শান্তিতে পেয়েছিলেন নোবেল পুরস্কার। এছাড়াও দেখো অমর্ত্য সেন, যিনি ডাব্লিউবিতেও এসেছিল 1998 সালে অর্থনীতির মধ্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই হচ্ছে আমাদের কিছু এশিয়াবাসী যারা নোবেল জয়ী করেছিলেন বা নোবেল প্রাইজ পেয়েছেন। এরপরে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, পৃথিবীর নিম্নতম ও সর্বাধিক লবণাক্ত হ্রদটির নাম কি? পৃথিবীর মধ্যে কোন হ্রদটি সব থেকে বেশি লবণাক্ত রয়েছে সেটা এখানে জানতে চাইছে। তো অপশনটা দেখে নিন: টিটিকাকা হ্রদ, সুপ্রিয়র হ্রদ, মরুসাগর হ্রদ, সম্বল হ্রদ। তো পৃথিবীর নিম্নতম ও সর্বাধিক লবণাক্ত হ্রদটির নাম কি? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে মরুসাগর হ্রদটি কোথায় রয়েছে? এটি উত্তর আমেরিকা রয়েছে বা আমেরিকা মহাদেশে রয়েছে। ঠিক আছে? এছাড়াও টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। সুপ্রিয়র হ্রদ বলতে পারি আমরা, সুপ্রিয়র হ্রদ পৃথিবীর সব থেকে বৃহত্তম হ্রদ। সম্বল হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলহ্রদ। এটি আমাদের কোথায় রয়েছে? এটি রয়েছে আমাদের রাজস্থানে। দেখো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। কি বলছে? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ যদি বলা হয় তাহলে কাস্পিয়ান সাগর। আর সুপিরিয়র যদি বলা হয়, সুপিরিয়র হচ্ছে মিষ্টি জলের হ্রদ। কি বলা হচ্ছে এখানে? মিষ্টি জলের হ্রদ। আর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে আমাদের কি হচ্ছে? সম্বল হ্রদ। ওকে, যেটা আমাদের রাজস্থান রাজ্যের মধ্যে রয়েছে। এরপর নেক্সট দেখো কি রয়েছে, গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিল? দেখো শিখ ধর্মের প্রবর্তককে আমাদের গুরু নানক, শিখ ধর্মের প্রবর্তক, তাই তো? তো অপশনগুলো দেখে নেই: গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু রামদাস, গুরু অর্জুন। তো এখানে কি বলছে, গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিল? তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। গুরু অঙ্গদ হচ্ছে আমাদের কি গুরুমুখী লেখার পদ্ধতি প্রচলন করেছিল। এছাড়া আমি কি বললাম যে আমাদের গুরু নানক, যে কিনা আমাদের শিখ ধর্মের প্রবর্তক। এছাড়া গুরু রামদাস আমাদের কি সম্রাট আকবর বা মুঘল সম্রাট আকবরের কাছে জমি পেয়েছিল আর অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি করার জন্য। এছাড়া গুরু অর্জুন আমাদের পঞ্চমতম গুরু, তাই তো? এরপরে দেখো ফাউন্টেন পেনের আবিষ্কারক কি? এটি বন্ধুরা দেখো কেপি কনস্টেবল 2012 সালের প্রশ্নপত্র এটি। তো অপশনগুলো সকলে দেখে নাও: আলেকজান্ডার হামারবেল, ভ্যানেভার ব্রুস, সিভি রমন, লুইস ই ওয়াটারম্যান।
তো আমাদের ফাউন্টার পেনের আবিষ্কারককে অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। লুইস ই ওয়াটারম্যান আমাদের ফাউন্টার পেন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, মানে পেনের জগতে একটা বিশাল একটা সংস্কার করেছিলেন বা নতুন একটা সূচনা করেছিলেন। কাকে মার্ঠা জাতির নেপোলিয়ন বলা হয়? দেখো, নেপোলিয়ন অ্যাকচুয়ালি আমাদের কোথাকার মানুষ? নেপোলিয়ন হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশের মানুষ, তাই তো? ইউরোপ মহাদেশের ফ্রান্সের মানুষ নেপোলিয়ন। নেপোলিয়ন বোনাপার্ট বা নেপোলিয়ন জোসেফ বোনাপার্ট আমরা বলতে পারি এর পুরো নাম। তো নেপোলিয়নের সঙ্গে আমাদের মার্ঠাদের কার তুলনা করা হচ্ছে এটা জানতে চেয়েছি। এছাড়াও সমুদ্রগুপ্তকে আমরা বলতে পারি ভারতের নেপোলিয়ন বলা হচ্ছে, তাই তো? তো এখানে কি বলছে, মারঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হচ্ছে? অপশনগুলো সকলে দেখে নাও। প্রথম বাজিরাওকে, এটা শম্ভুজি কে হবে, স্পেলিং একটু মিস্টেক হয়ে গেছে। শাহজি, বালাজি, বাজিরাও কি বলা হচ্ছে? মারঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হচ্ছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রথম বাজিরাওকে কি বলা হচ্ছে? মারঠা জাতির নেপোলিয়ন বলা হচ্ছে বা ইউরোপের নেপোলিয়নের সঙ্গে তুলনা করা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, 2022 সালের কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কোন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়? অপশনগুলো দেখে নাও। বিবেক দেবরায় কমিটি, বলবন্তরাজ মেহতা কমিটি, অশোক ভালোবাই কমিটি বা কোনো কোনো বইয়ে লেখা আছে দলবাই কমিটি, অমিতাভ কান্ত কমিটি। তো 2022 সালে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কোন কেন্দ্রীয় কমিটির গঠন করা হয়েছিল? অপশন নাম্বার আমাদের সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অশোক ভালওয়াই কমিটি। ঠিক আছে, এরপর নেক্সট দেখো কি রয়েছে, স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থের চিত্রলঙ্কার কে করেন? কি বলছে প্রশ্নটা আরেকবার দেখে নাও। স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থের চিত্রলঙ্কার কে করেন? অপশনগুলো সকলে দেখে নাও। রবি ভার্মা, নন্দলাল বসু, অমিতাভ ঘোষ, সন্তোষ কুমার। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নম্বর বি, নন্দলাল বসু আমাদের কি সংবিধান গ্রন্থের চিত্রলঙ্কার করেছিলেন, মানে চিত্রটা অঙ্কন করেছিলেন। সংবিধানের যে বইটা আছে তার চিত্র, চারিদিকে যে চিত্রটা ছিল সেটা অলঙ্কার করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, আর্যভট্ট ও বরাহমিহির যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ। একজন কি, একজন হচ্ছে বিজ্ঞানী আর অপরজন হচ্ছে গণিতবিদ। ভারত ইতিহাসের কোন যুগের ব্যক্তি ছিলেন? এখানে আর্যভট্ট এবং বরাহমিহিরের কথা বলা হচ্ছে। অপশনগুলো দেখে নাও। পাল যুগের, মৌর্য যুগের, কুষাণ যুগের, গুপ্ত যুগের। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা অপশন নাম্বার ডি, গুপ্ত যুগের এরা মানুষ ছিলেন। গুপ্ত যুগের আমরা বলতে পারি বিজ্ঞানী এবং পদার্থবিদ ছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস আমরা রেখেছি সেটা দেখে নাও। দেখো, জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট, তার মানে কে ছিলেন? জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন? আর্যভট্ট। আর আর্যভট্ট হচ্ছে আমাদের ভারতের প্রথম উপগ্রহ, ভারতের কি বললাম, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, তাই তো? আর্যভট্টের নাম অনুসারে করা হয়েছিল। তো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট, যেটা আমরা রাশিয়ার থেকে প্রথম ছাড়া হয়েছিল, তাই তো? প্রথম তিনি আর্নিক গতির কথা উল্লেখ করেন। ঠিক আছে, আর্নিক গতি, বার্ষিক গতি আমরা সকলেই জানি। আর্যভট্ট তার বিখ্যাত গ্রন্থ সূর্য সিদ্ধান্ত এর সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। ঠিক আছে, সূর্যগ্রহণ কিভাবে হয়, চন্দ্রগ্রহণ কিভাবে হয়, তার তিনি বৈজ্ঞানিক মানে আর কি দেন, ব্যাখ্যা দেন, মানে পুরো বিশ্লেষণ করে দেন। এরপরে দেখো, তিনি দশমিকের ব্যবহার, দশমিক যে আমরা দিই, ধরো আমাদের 226.5%, এই যে দশমিকটা, সেটা কে আবিষ্কার করেছিলেন? আর্যভট্ট আবিষ্কার করেছিলেন বা প্রচলন করেছিলেন। এরপরে দেখো শূন্য, আমরা যে শূন্য লিখি এখন অঙ্ক করার ক্ষেত্রে বা সব জিনিসের ক্ষেত্রে আমাদের কি শূন্য লাগি, তাই তো? এই শূন্য এর আবিষ্কার এই গুপ্ত যুগে হয়েছিল বলে জানা যায়। এছাড়া দেখো কি রয়েছে, আর্যভট্ট ছাড়া গুপ্ত যুগের আরো দুজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী হলো কি কি নাম? বরাহমিহির এবং
ব্রহ্মগুপ্ত। তো দেখো আর্যভট্ট আর বরাহমি হির কোন যুগের আমাদের একজন বিজ্ঞানী এবং গণিতবিদ ছিলেন? গুপ্ত যুগে। ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের প্রায় পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, তো নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? গিরিনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কি বলছে? গিরিনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অপশনগুলো দেখে নাও, ধূপগড়, গোরক্ষনাথ, সান্দাকফু, দোদাবেতা। তাই তো? তো গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নম্বর আমাদের বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, গোরক্ষনাথ। দেখো গোরক্ষনাথ বা আমাদের গিরনার পর্বতটি কোথায় রয়েছে? দেখো গিরনার হলো ভারতের গুজরাটের জুনাগড়ের একটি প্রাচীন পাহাড়। কোথাকার? গুজরাটের জুনাগড়ের একটি প্রাচীন পাহাড়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোরক্ষনাথ। এছাড়া আমরা জানি ধূপগড় কার উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে, সান্দাকফু, দোদাবেতা সকলেই আমরা জানি যে ধূপগড় হচ্ছে আমাদের বিন্ধ্য পর্বতের উচ্চতম শৃঙ্গ। সান্দাকফু কি? পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। দোদাবেতা হচ্ছে আমাদের দোদাবেতা হচ্ছে আমাদের নীলগিরির উচ্চতম শৃঙ্গ। তাই তো? ওকে, নেক্সট দেখো কি রয়েছে? ভারতের জাতীয় আয় পরিমাপ করে যে সংস্থা। ঠিক আছে, ভারতের জাতীয় আয়ের কথা বলা হচ্ছে এখানে। অপশনগুলো দেখে নাও, এনএসএসও, আরবিআই, সিএসও বা উপরের কোনোটি নয়। তো আমাদের ভারতের জাতীয় আয়, ঠিক আছে, কত হচ্ছে? এই সংস্থাটা এটি কোন সংস্থা আমাদের পরিমাপ করে সেটাই জানতে চেয়েছেন। তো অপশন নাম্বার আমাদের সি, সিএসও আমাদের কি ভারতের জাতীয় আয় পরিমাপ করে। তাই তো? গুরুত্বপূর্ণ কি পয়েন্টস গুলো দেখো, সিএসও। দেখো কি আছে? সিএসও এর পুরো নাম কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস। সিএসও এর পুরো নাম। এরপরে দেখো আরবিআই। আরবিআই এর পুরো নাম কি? আমরা সকলে জানি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাই তো? তারপরে দেখো এনএসএসও। এনএসএসও এর পুরো নাম কি? ন্যাশনাল সিম্পল সার্ভে অফিস। এটি 1950 সালে গঠন করা হয় আমাদের এনএসএসও। এরপরে দেখো কি রয়েছে? 1868 সালে সর্বপ্রথম দাদাভাই নওরোজি তার যে বইটা রয়েছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, কি বলছে? প্রভার্টি ইন আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার গ্রন্থে ভারতের জাতীয় আয় পরিমাপ করেন বা উদ্যোগ নেন এবং মাথাপিছু আয় তিনি বলে দেন যে বার্ষিক যে মাথাপিছু আয় সেই সময়কার ভারতীয়দের 20 টাকা বলে তিনি উল্লেখ করেন। এখানে কি হবে? উল্লেখ করেন। তাহলে ভারতের প্রথম জাতীয় আয় কে করলো? সেটা হচ্ছে 1868 সালে সর্বপ্রথম দাদাভাই নওরোজি করলো। এবং আমাদের প্রত্যেক বছর এখন কি করা হচ্ছে? এই জাতীয় আয় গণনা করা হচ্ছে। সেই সময় 1868 সালে আমাদের জাতীয় আয় ছিল বার্ষিক আয় 20 টাকা করে মাথা পিছু, মানে একজন মানুষের ক্ষেত্রে। তাই তো? এখন সিএসও এই জাতীয় আয়টা পরিমাপ করে। নেক্সট দেখো কি রয়েছে? নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাস গঠিত রোগ? ভাইরাসের মাধ্যমে হয়। আমরা কিছুদিন আগে জানলাম 2020 সালে করোনা ভাইরাস। তো ভাইরাস গঠিত রোগ নিম্নের এখানকার মধ্যে কোনটি? অপশনগুলো সকলে দেখে নাও, এনকেফ্লাইটিস, ওরিয়েন্টাল ঘা, ট্রাই প্যালোনো মিয়াসিস, জিয়ারডিয়াসিস। তো এখানকার মধ্যে কোনটি আমাদের ভাইরাস গঠিত রোগ? করোনার মতো। তাই তো? তো আমাদের অপশন নম্বর এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এনকেফ্লাইটিস আমাদের কি? একটি ভাইরাস ঘটিত রোগ। এখানকার মধ্যে কোনটি? এনকেফ্লাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তাই তো? নেক্সট দেখো কি রয়েছে? কোনটি তড়িতের উত্তম পরিবাহী? তাই না? কি বলছে? কোনটি তড়িতের উত্তম পরিবাহী? অপশনগুলো সকলে দেখে নাও, পরিশ্রুত গরম জল, পতিত জল, লবণ জল, সাধারণ উষ্ণতায় পরিশ্রুত জল। তো কোনটি তড়িতের উত্তম পরিবাহী? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার বি, লবণ জল হচ্ছে আমাদের কি? তড়িতের উত্তম পরিবাহী। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে? আইস হকি কোন দেশের জাতীয় খেলা? এই যে আইস হকি, আমরা কি জানি যে আমরা তো নিজেরাই দেখিনি, কিন্তু আমরা টিভির মাধ্যমে বা অন্যান্য ইসের মাধ্যমে দেখেছি যে আইস হকি
যেটা হচ্ছে বরফের মধ্যে খেলা হয়। তো আইস হকি কোন দেশের জাতীয় খেলা? তাই তো অপশনগুলো দেখে নেই। রাশিয়া, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স। তো এখানকার মধ্যে কোন দেশের জাতীয় খেলা আমাদের হচ্ছে আইস হকি? অপশন নাম্বার ডি, কানাডা। কানাডার জাতীয় খেলা হচ্ছে আইস হকি। ঠিক আছে। এছাড়াও আমরা কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি দেখো, যেমন আইস হকি হলো একটি অতি পরিচিত দলগত সংযোগ ক্রিয়া বা যা বরফের উপর খেলা হয়। এই খেলায় একটি আইস রিঙ্কের মধ্যে দু দল স্কেটার তাদের স্টিক দিয়ে আঘাত করে ভালকেনাইট জট রাবার প্যাককে বল তাদের কি বলছে প্রতিপক্ষের নেটে পাঠানোর চেষ্টা করে। আইস হকির প্রত্যেকটি দলে 6 জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়। একজন গোল টেন্ডার এবং অন্য 5 জন কি করে মানে খেলোয়াড় খেলে, তাই তো? যারা বরফের উপর স্কেটিং করে বা স্কেটের উপর ভর দিয়ে উপর নিচে ওঠানামা প্যাককে নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে কি করে গোল করে স্কোর করার চেষ্টা করে। যেমন আমরা এটা ঠিক একই রকম হচ্ছে ফুটবলের মতো, তাই তো? ফুটবলে দু দল থাকে, দু দলে কতজন করে থাকে? 11 জন 11 জন করে থাকে। আর এখানে কতজন থাকে? এখানে 6 জন থাকে, যার মধ্যে একজন গোল রান্নার থাকবে, গোলকিপার থাকবে যেটাকে আমরা বলি, এবং 5 জন খেলবে, তাই তো? কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা স্কেটিং এর মাধ্যমে খেলা হয়, বা ঠিক আছে পায়ের মধ্যে যে জুতোর মতো, তো সেটা পরে খেলা হয়। তো এটা কোথাকার খেলা? জাতীয় খেলা। এটা হচ্ছে আমাদের কানাডার জাতীয় খেলা। ওকে, নেক্সট দেখো ইবাদত খানা হলো। ইবাদত খানা আমরা সকলেই জানি বা সকলেই পড়েছি আমরা। অপশনগুলো দেখে নাও। নতুন ধর্ম, আকবর প্রবর্তিত তাম্রমুদ্রা, সৌধ, ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর। ঠিক আছে। তো ইবাদত খানা হলো অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর। তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই আমাদের এই পাঁচের পাশার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং আমাদের পাঁচের পাশার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রামও তোমরা জয়েন হতে পারো। আমাদের পাঁচের পাশার নামেই টেলিগ্রাম গ্রুপ রয়েছে। এছাড়া আমাদের ফেসবুক রয়েছে, ফেসবুকে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে। তো কি বললাম? ইবাদত খানা হল। ইবাদত খানা কি? অপশন নাম্বার ডি, ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর। এছাড়া দেখো সম্রাট আকবর কে মুঘল সম্রাট বা মুঘলদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট রয়েছে যিনি আকবর 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। তো ইবাদতখানা কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এটা যদি পরীক্ষায় আসে তাহলে কি বলে দিবে যে সম্রাট আকবর 1575 খ্রিস্টাব্দে ইবাদতখানা স্থাপন করেন। কোথায়? ফতেপুর সিক্রিতে। ওকে, নেক্সট দেখো কি হয়েছে দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? 2011 সালে যে আমাদের সেন্সাস রয়েছে বা জনগণনা রয়েছে সেটার কথা বলা হচ্ছে যে কোন রাজ্যে সব থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই তো? তো অপশনগুলো সকলে দেখে নাও। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মেঘালয়। তো এখানে সব থেকে বেশি কোন রাজ্যে 2011 সালের জনগণনা অনুযায়ী সব থেকে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে? তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, মেঘালয়। তো দেখো 10 বছর অন্তর অন্তর আমাদের কি করা হয়? জনগণনা করা হয়। যেহেতু যদিও আমাদের করোনার জন্য 2021-22 সালে যে জনগণনা সেটা পোস্টপোন করে দেওয়া হয়েছিল, তো এখন আমাদের জনগণনার নতুন রিপোর্ট আসেনি, তো তার জন্য আমরা 2011 সালের জনগণনা যেটা রয়েছে সেটাই আমরা দেখব। দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সব থেকে ঘন হচ্ছে জনগোষ্ঠীর মানুষ কোথায় রয়েছে? বিহারে রয়েছে 1102 জন প্রতি বর্গ কিলোমিটার রয়েছে। পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই আমাদের, পশ্চিমবঙ্গ রয়েছে সেকেন্ড লিস্টে, যেটা 1029 থেকে 30 জন প্রত্যেক বর্গ কিলোমিটারে রয়েছে আমাদের, তাই তো? আর আমাদের জনগণনা কে প্রথম চালু করেছিলেন? জনগণনা প্রথম চালু করেছিলেন 1871 থেকে 72 সালে লর্ড মেয়ো করেছিলেন, যেটা আনঅফিসিয়াল ভাবে বা বেসরকারি ভাবে করেছিলেন তিনি। এরপরে লর্ড রিপন 1881 খ্রিস্টাব্দে আমাদের সরকারি ভাবে জনগণনা করেন যে ভারতবর্ষের মধ্যে কতজন মানুষ বসবাস করে, তাই তো? সেখান থেকে আমাদের প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আমাদের কি করা হচ্ছে এখন? জনগণনা বা সেন্সাস আমাদের দেখা হচ্ছে যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর ভারতের কতজন
জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বা কতজন জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ উৎস। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ উৎস বলতে চাচ্ছে এখানে কোথায় সব থেকে বেশি বৃদ্ধি হয় বা অন্তর্দেশীয় উৎপাদনের মধ্যে। ঠিক আছে, টাকা পয়সা কথা বলছে। কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্মের মধ্যে, বহি বাণিজ্যের ক্ষেত্রে, যন্ত্র ও নির্মাণ শিল্পে, পরিষেবা। দেখো এখানে সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, পরিষেবার মাধ্যমে আমাদের সব থেকে অন্তর্দেশীয় উৎপাদন সর্ববৃহৎ হয়, তাই তো। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে। দেখো এখানে কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে। দেখো রাজ্যপাল হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে হেড, তাই তো। রাজ্যপাল হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে সর্বশেষবা। যদি আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রী আমাদের নির্বাচিত, কিন্তু রাজ্যপালও যদিও নির্বাচিত, রাজ্যপালকে নির্বাচন করে আমাদের রাষ্ট্রপতি। তো ভারতের এখন বর্তমান রাষ্ট্রপতিকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তো অপশনগুলো আমরা দেখে নিই। 18 নং ধারায়, 152 নং ধারায়, 154 নং ধারায়, 356 নং ধারায়। তো ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত রয়েছে। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। 154 নং ধারায় রাজ্যপালের হাতে ভারতের সংবিধানের রাজ্যের পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে। নেক্সট দেখো কি রয়েছে, ভারত আরব নয়। কি বলছে, ভারত আরব নয়, একে দারুল ইসলামের রূপান্তর করা সম্ভব নয়। উক্তিটি কার, মানে ভারত আরব নয়, একে দারুল ইসলামের রূপান্তর করা সম্ভব নয়, মানে একে মুসলিম কান্ট্রিতে রূপান্তর করা সম্ভব নয়। এই উক্তিটি কে করেছিলেন। ঠিক আছে, অপশনগুলো দেখে নাও। ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক। তো এখানে যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ইলতুৎমিশ এই উক্তিটি করেছিলেন। ভারত আরব নয়, একে দারুল ইসলামে রূপান্তর করা সম্ভব নয়, বা একে মুসলিম কান্ট্রিতে রূপান্তর করা সম্ভবই নয়, এটি বলেছিলেন আমাদের ইলতুৎমিশ। নেক্সট দেখো, লাইট অফ এশিয়া নামে কে পরিচিত। দেখো এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশনগুলো আগে দেখে নাও। মহাবীর, গৌতম বুদ্ধ, হর্ষবর্ধন, সম্রাট অশোক। লাইট অফ এশিয়া এখানকার মধ্যে কে পরিচিত। দেখো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধকে আমরা লাইট অফ এশিয়া বলা হয়, কারণ এশিয়ার প্রত্যেকটি দেশেই বৌদ্ধ ধর্ম ছড়িয়ে আছে এবং বৌদ্ধ ধর্মের মাধ্যমে তিনি প্রত্যেকটি এশিয়াবাসীকে তিনি নিজ ধর্মে বা তার যে সহজ সরল যে ধর্মটা ছিল সেটাতে তিনি আবদ্ধ করে রেখেছেন, তাই তাকে কি বলা হচ্ছে, লাইট অফ এশিয়া, এবং নতুন একটি দিশা দেখিয়েছিলেন, তাই তো। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, বা আজকে শেষ প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়। কাগজ কল অপশনগুলো সকলে দেখে নাও। কলকাতায়, নেপানগর বা মধ্যপ্রদেশে রয়েছে, শ্রীরামপুরে, মাদ্রাজে। তো ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, শ্রীরামপুরে। দেখো শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনারিরা এসেছিলেন, যেটা আমরা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। 3 জন মিশনারি ছিলেন। তো এরা বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন ভারতের শিক্ষা ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো ভারতের প্রথম কাগজ কল তারাই প্রথম স্থাপন করেছিলেন শ্রীরামপুরে। ঠিক আছে, এছাড়া গুরুত্বপূর্ণ কি পয়েন্টস লিখেছি দেখো। ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় 1832 সালে। কত সালে, 1832 সালে। এছাড়াও দেখো কি রয়েছে, মধ্যপ্রদেশে নেপানগরে নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য বিখ্যাত। আমাদের নেপানগর যে আছে মধ্যপ্রদেশে, সেখানে সব থেকে বেশি নিউজ প্রিন্ট উৎপাদন করা হয়। তো এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।